প্রিয় প্রণয়িনী সিজন 2 লেখনীতে জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 40। কিছু মুহূর্ত পূর্বে জাইনার ইসরাত নিজ নিজ রুমে প্রবেশ করেছে রেস্ট নেওয়ার জন্য। তারপরে নুসরাত, ইরহাম, আহান, মোমো এমনকি মাহাদি দরজা থেকে কান লাগিয়ে বসে আছে। অনেকক্ষণ যাবৎ বসে থাকার পরও কোনো শব্দ আসলো না ওই পাশ থেকে। একে অন্ধকার, তার ওপর মশার উৎপাত। ততক্ষণে কান পেতে বসে থাকা সকলের অবস্থা কাহিল। টিকটিক করে ঘড়ির কাঁটা 12টা বাজছে। মাহাদি মশার কামড় খেতে খেতে একসময় বিরক্ত হয়ে নুসরাতের দিকে সরাসরি তাকালো। আধো অন্ধকারে তার নিকট ঠেকলো। নুসরাত একদম লক করা দরজা ঠেলে ভেতরে ঢুকে যাবে। অবাক কণ্ঠে ফিসফিসিয়ে ডাক দিল নুসরাত। পেছন থেকে মাহাদির কথা শুধরায় দিয়ে আরশ বলে উঠল, নট নুসরাত, কল হার ভাবি। মাহাদি মাথা দোলায় ওপর নিজে নিজেই বলল, তা তো ঠিক আছে, কিন্তু আরশের কথা শেষ করতেই পিছু ফিরে খেয়াল করলো আরশ দাঁড়িয়ে আছে নিচে সুঠাম দেহ নিয়ে। কিছু বলতে নিবে আরশ দাঁত কিরমির করে মাহাদিকে শোনার মতো ধমকালো, এখানে কি? এদের সাথে মিলে তুইও বাচ্চা হয়েছিস? মাহাদি হাত দিয়ে নিজের গাল চেপে ধরে কসম কাটলো, বলল, আমি আসতে চাইনি নুসরা। আরশ ভুরু উঁচিয়ে দেখলো। মাহাদি মুখ চেপে টানার মতোই মৃদু সুরে বলল, ভাবি নিয়ে আসছে। আরশ হাত তুলে করিডোরের দিকে ইশারা করতেই মাহাদি পালালো। যেতে যেতে ইরহাম, আহান চিমটি কাটতেও ভুলল না সে। চিমটি খেয়ে ইরহাম গোল করে নিল ঠোঁট। কোন টুটটুট চিমটি কেটেছে রে? বলা শেষ করতে পারল না, তার দৃষ্টিসীমায় ভাসল আরশের গম্ভীর মুখখানি। চুপচাপ অবলোকন করে শেষ আলো গোলটুকু সাথে করে নিয়ে গেল মোমো আর আহানকে। আরশের পাশ কাটিয়ে যাওয়ার সময় ইরহানের কান ঘেঁষে রয়ে গেল একটা কথা। সেটা হলো, সাউন্ডপ্রুফ রুমের দরজার সামনে কান পেতে বসে আছে মাথা মোটা গাধা। ইরহামের টনক নড়ল তখনই। আরে বাস, সে তো ভুলেই বসেছিল এই রুমে সাউন্ডপ্রুফ। ইরন পিছু ফিরে তাকাতেই দেখলো শরীর মতো চোখ দৃষ্টি করে তাকিয়ে আছে আরশ। পেছনে তার পা বাড়ানো হলো না আর। বিব্রত হেসে করিডোরের অন্ধকারে হারিয়ে গেল। 2 মিনিট পরেই দেখা মিলল তিনটা মাথার পেছনে থেকে। একের পর এক ওপর ঠেস দিয়ে চুপি চুপি সামনের দিকে দৃশ্য দেখার চেষ্টা চালাচ্ছে যারা আর কি। এর মধ্যে 3 জনের কানে ভেসে আসলো এতক্ষণে সকল খবর বের হওয়া বেখবর নুসরাতের কণ্ঠে, এই ইরহাম মা, কি শোনা যায় না কেন? আসলে নিজের মাথায় হাত দিয়ে থাপ্পড় মারলো। এই মেয়ের মাথায় রগনিঘাত একটা ছিঁড়া আছে, না হলে নিচের পাশ থেকে এতক্ষণে জলজান্ত 4টা মানুষ উধাও হয়ে গেছে। আর তার ধারণাটুকু থাকবে না কেন? নুসরাত প্রশ্নের উত্তর দিতে আরশ গমগমে গলার আওয়াজ ভেসে আসে, সাউন্ড প্রুফ রুম। নুসরাত মাথা দোলায় দরজা থেকে মাথা লাগিয়ে রেখে অবাক কণ্ঠে বলল, কিন্তু তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? আরশ শুধালো, কেমন শোনাচ্ছে? নুসরাত সেকেন্ড খানেকের মতো থমকালো। পায়ের পাশে আশেপাশে উড়ো উড়ো করা মশাগুলো মারতে মারতে বলল, আরে আরশের মতো লাগছে। নুসরাতের কথা লুকিয়ে থাকা 3 জনের মাথা আবারও হাত দিল। আকস্মিক ভূতের নেই তার আশেপাশে ঘেসে উধাও মাহাদি। চাঁদ মুখখানি সকলেই ভয় পেয়ে কেঁপে উঠতে মাহাদির আশ্বস্ত করলো, এটা আমি মাহাদি। মাহাদির কথায় সকলে হাঁপ ছেড়ে বাঁচল। মৃদু কণ্ঠে বলে উঠল, ভয় পেয়ে গেছিলাম একদম। সকলে সামনের দিকে তাকায় আবার মনোযোগ দিল নুসরাত আর আরশের কথায়। আরশ হিসিস করে শুধালো, হোয়াট দ্য ফাক? আমি শার। নুসরাত আরশের মুখে ঠাস করে থাপ্পড় মারল। ঠোঁট দিয়ে বাক্য বের করার আগেই আবারও গুদগুদ করে আরশ শুধায়, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং নুসরাত নাসির? নুসরাত বিরক্ত হয়ে ফিরে তাকায় আরশের দিকে। মুখে তখনও চলছে অনবরত কথার বাহার। কি লাগিয়ে রেখেছিস? শুধু ওয়াদ্দা করছিস কেন? নুসরাত নিজের কথা শেষ করতে ঠোঁট দুটো একত্রিত করতে পারল না। নিজের সামনে স্বয়ং আরশকে দেখে অবিশ্বাস্য গোল গোল চোখে রণমূর্তি ধারণ করে হাঁটু গেড়ে তার সামনে দাঁড়ালো। আরশের দেখা শেষে এপাশ ওপাশ খুঁজলো সবাইকে। পিলারের পেছনে চোখ দেখেই মাহাদি 2 হাত উপরে তুলে উচ্ছ্বসিত কণ্ঠে ডেকে ওঠে, ভাবি। তার মুখ দুটো হাত চেপে ধরে ইরহাম টেনে নিয়ে চলে গেল। যতক্ষণে ইরহাম মাহাদিকে সরিয়ে নিবে ততক্ষণে আরশের কানের কাছে শব্দটুকু পৌঁছে গেছে। শব্দের উৎস খুঁজতে তড়াৎ করে পিছে ফিরে তাকায়। নুসরাত উঠে দৌড় দেওয়ার পায়তারা করলো। যেমন ভাবলো তেমনই কাজ। উঠে দৌড়াতে নিবে আরো শক্ত হাতে তার কবজি চেপে ধরে একটানে মেয়েলি শরীরটা নিজের সামনে এনে দাঁড় করায়।
নিজে উঠে দাঁড়াতে দাঁড়াতে শুধায়, আমি সার। নুসরাত ওপর নিচ একসাথে মাথা নাড়ে, নাড়াতে আবারও দুদিকে মাথা নাড়লো, বলে হ্যাঁ না। আরস হিসিয়ে বলে ওঠে, কোনটা বলবে সেটা আগে ঠিক করে নাও বিয়াদব। নুসরাত নিজের হাত টেনে ছাড়াতে চাইলো আরসের হাত থেকে। সে আরো বেশি শক্তি খাটিয়ে তা চেপে ধরলো। এক পা দুপা করে এগোলো সামনে। নুসরাত নিজেও সমান তালে পিছু যেতে লাগলো। চোখের আকার শুরু করে শুধালো, সমস্যা কি? আগাছো কেন আমার দিকে? আরস নুসরাতের প্রশ্নের উত্তর না দিয়ে নিজেই প্রশ্ন করলো, সামান্য বুড়ো চেয়ে নুসরাতের মতো করে। জানতে চাইলো, সমস্যা কি? পিছু সরছো না কেন তুমি? নুসরাত তেতো কণ্ঠে বলে উঠলো, আপনি আমার দিকে আগাচ্ছেন তাই তো আমি পেছনের দিকে সরে যাচ্ছি। নুসরাতের কথা শেষ হতে আরসের উত্তর আসলো, এবার তুমি পিছে সরে যাও, আমি সামনে আগাই। এত ভয় পাচ্ছ কেন আমায়? আমি কি তোমায় খেয়ে ফেলবো নাকি? নুসরাত মুখ ফোঁস করে বলে ফেললো, আপনার ওপর ভরসা নেই, খেয়েও ফেলতে পারেন। আপনার মুখ চোখ দেখে তেমনও মনে হয়। আরস ঠোঁটের কোণে উচিত বিরক্তি নিয়ে বলল, হোয়াট রাবিশ। নুসরাত এক হাত আরসের মুখের সামনে তুলে ধরে বলে উঠল, ইংরেজি এত ঝাড়েন কেন? শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারেন না? আরস ঠোঁটের কোণ উঁচিয়ে দাঁড়িয়ে রইল। নুসরাত তখনও তার হাতের মুষ্টিবদ্ধ করে। দুজনের পেছনে সরতে সরতে একদম পিঠ থেকে গেছে নুসরাতের দরজার সাথে। নুসরাত চোখ তুলে তাকাতে আরস গিরবা বাঁকিয়ে নিচের দিকে নেমে আসলো। আর তাতে ঘটল বিপত্তি। নুসরাত নিজের হাত টেনে ছাড়িয়ে ঘুরতে নিবে, ঠিক সেই মুহূর্ত ব্যালেন্স হারিয়ে আরসের গাল বরাবর থাপ্পড় মেরে বসলো। সম্পূর্ণ একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় নুসরাত যতটা অবাক হলো তার থেকেও দ্বিগুণ রেগে গেল আরস। থাপ্পড়ের জোরে লেগেছিল। এপাশ হয়ে যায় মুখটা যেন ঘুরে সামনে আসলো। তখন নুসরাত একদম দেওয়ালের সাথে সেটে গেছে। আগুনের লেলিহান দাবানলের মতোই ফসফস করে জ্বলছিল যেন আরস। যাতে দাঁত চেপে কটমট করে উঠলো। নুসরাত বিব্রত মুখে বেকারের মতো তাকিয়ে থাকলো। দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে মুখ খিচিয়ে মিনমিন করে বলে উঠলো, ভাই ভাই আমি মারতে চাইনি, আল্লাহর কসম ভুলে মেরে দিয়েছি। ও আল্লাহ, বেশি লেগেছে? নুসরাত হাত বাড়িয়ে আরসের গাল স্পর্শ করতে নিবে। আরস নুসরাতের হাত সরিয়ে দিল। পকেট থেকে দেশলাই বের করে আগুন জ্বালাতেই মৃদু আলোয় দেখা মিলল নুসরাতের শ্যাম মুখখানি। আতঙ্কিত চেহারা নিয়ে এদিক ওদিক তাকিয়ে এসে আরস হাতে দেশলাই ধরে রাখতে নুসরাতের মুখের সামনে কপালে ভাঁজ ফেলে শীতল কণ্ঠে বলে উঠল, ভীষণ লেগেছে। কি করবে তুমি? ব্যথা উধাও করে দিবে সুপার ওমেন হয়ে? নুসরাত গোল গোল চোখে চেয়ে রইল আরসের দিকে। মৃদু স্বরে কিছু বলতে নিবে, আরস কেটে দিল তাকে। বলল, তুমি আমাকে থাপ্পড় মেরেছো, এবার আমারও কিছু একটা করা উচিত। তাহলে কি করা যায়? নুসরাত নাসির, প্লিজ, হোয়াট ক্যান আই ডু? আরস থুতনিতে হাত রেখে ভাবার মতো মুখে রাখার ভঙ্গি করলো। নুসরাত চোরা চোখে তাকিয়ে শুধায়, কি করবেন আপনি? আরস গোল গোল ঠোঁট করে ঠোঁট উঁচিয়ে হাসলো স্বাভাবিক ভঙ্গিতে। এক হাতে দেওয়ালে ভর করেই নিচে ঝুঁকে আসলো যেন। হাতে নিভু নিভু আলোয় দেখলো নুসরাতের প্রশ্নাক্ত চেহারাখানা। হিসিয়ে নুসরাতের কাছে বলল, ওয়েট আই মিনিট, নিজ চোখে না হয় দেখে নিবে কি করি আমি। নুসরাত নিজের মনে গুটি কয়েক শব্দ সাজিয়ে নিচের দিকে তাকিয়ে ঝাঁঝালো মুখের ওপর উত্তর দিল। নুসরাত হকচকে গেল। হতবিম্ব নির্বক চেহারা নিয়ে অপলক দৃষ্টিতে বিচলন করছিল। সামনে অন্ধকার। খোঁচা খোঁচা দাড়ি স্পর্শ লাগতেই সেই স্পর্শে নুসরাত নাসির নিজের স্বাভাবিকতায় ফিরে আসে। নড়ে চড়ে ওঠে দীর্ঘ সময় মৃদু স্বরে। নুসরাত সেই যে হা হা করেছিল তা এখনো হাই রয়েছে মিনিট দশেক বৃহৎ আকারে। অক্ষিগুলো আরসের দিকে ঘুরিয়ে হতবিম্ব মুখে নির্বিকার চিত্তে গাছাড়া ভাব নিয়ে দাঁড়ানো। আরসকে দেখে মুখে ফসকে বলে ফেলেছে, করলেন না কি আপনি? আরস স্বাভাবিক ভঙ্গিতে নুসরাতের দিকে ঝুঁকে থেকে দ্বিধাহীন কণ্ঠে উত্তর দিল, ইউ স্লিপ ইট মি ওয়াচ অ্যান্ড আই গট আ কিস বাট দ্য ওয়ে thank for the sleep. I want this type of sleep avoid. ইসরাত ওয়াশরুম থেকে বের হতেই হাতে তোয়ালা দিয়ে আলগোছে মুখ মুছে নিয়ে সামনের মিররের দিকে অগ্রসর হলো। যেতে যেতে কাউচের ওপর সামান্য ভিজে তোয়ালটা রেখে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল চিরুনি চালাতে চালাতে একবার চোখ তুলে তাকালো পেছনে দাঁড়িয়ে থাকা জাইনের দিকে। জাইন রুমে প্রবেশ করার পর থেকে এমনই দাঁড়িয়ে আছে। একবার ইসরাতকে ভুরু নাচিয়ে জানতে চাইলো কি হয়েছে, খাম্বার মতোই ভাবে দাঁড়িয়ে আছেন কেন। জাইন কথা বলল না। অবিচল দৃষ্টি সামনে স্তম্ভিত রেখে এক পা দুপা করে এগিয়ে ইসরাতের সন্নিকটে দাঁড়ালো। সম্মুখে প্রশ্নোক্ত চেহারা নিয়ে দাঁড়ালো। ইসরাতের কথার উত্তর না দিয়ে আলগোছে বাহু ধরে
ওপাশ থেকে ফিরিয়ে দিল। গম্ভীর মুখ তখনও নমনীয় দোল দিচ্ছে। ব্রাশ করে রাখা চুলগুলো পিঠের ওপর থেকে আলতোভাবে সরিয়ে সামনে সেট করে রাখলো। মেয়েলি ঘাড় হতে চোখ তুলে সামনে দর্পণে তাকাতেই প্রতিবিম্বের সাথে চোখাচোখি হলো। পকেট হতে ব্রুশার পেন্ডেন্ট বের করলো জাইন। তা ধীরে ধীরে মেয়েলি গলায় পরিয়ে দিতে লুহু সুরে উচ্চারিত করলো, দিস পেন্ডেন্ট ইজ মেড ফর ইউ। কথা শেষে ইসরাতের চুলের ভাঁজে শব্দ করে চুমু খেয়ে ইসরাতকে এতক্ষণ যাবৎ গলায় ঝুলানো হোয়াইট ডায়মন্ডের পেন্ডেন্টটা দেখছিল। জাইনের কথায় সামান্য নড়ে উঠল সে। চোখ তুলে তাকাতে আবারই চোখাচোখি হলো। জাইন ইসরাতের বাহু ধরে নিজের দিকে ফেরাতেই চমৎকার হাসলো, শুধালো, ভালো লেগেছে? ইসরাত মুখে ফুটে কিছু শব্দ ব্যয় করার আগে জাইন বলে উঠল, ভালো না লাগলে কোনো কিছু করার নেই। আপনাকে আমার চিহ্ন বয়ে বেড়াতেই হবে। এটা আপনি আমার, তার প্রমাণ বহন করবে। জাইন ঝুঁকে ইসরাতের কপালে অষ্টু ছুঁয়ে দিতেই খেলে যাবে ইসরাতের দুপা পিছিয়ে গেল। আকস্মিক বাধা দেওয়ার কারণে জাইন খুঁজে পেল না। সামান্য কপালে ভাঁজ ফেলে জানতে চাইল, সমস্যা কি? কথা শেষ করে এগিয়ে আসলো ইসরাতের সম্মুখে। দুহাতে দুবাহু ধরে যাবে ইসরাত আবারও সরে গেল। জাইন এবার সামান্য বিরক্ত হলো, শুধালো, ইসরাত কি সমস্যা, বলবে না মায়? ইসরাত ভুরু যুগলের মাঝে ভাঁজ ফেলে বলল, আমাকে বলার সুযোগ দিলে তো আমি বলবো। জাইন বুকে আড়াআড়ি হাত বেঁধে শুধালো, আমার স্পর্শ খারাপ লাগে? ইসরাত সহজ গলায় বলল, জি না। জাইন কপালে সামান্য দিক ভাঁজ ফেলে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে, অস্বস্তি হচ্ছে? ইসরাত এবারও নাবোধক মাথা নাড়িয়ে বলল, জি না। বিরক্তি কণ্ঠে জাইন জানতে চাইল, আসলে সমস্যা কি? ইসরাত নিরুদ্দিক কণ্ঠস্বর, আমার দেনমোহর আপনি এখনো আদায় করেনি। কথা শেষে মেয়েলি কোমর হাত বাড়িয়ে দিল পুরুষালী দেহের সম্মুখে, বলে উঠল, দেনমোহর দিন। জাইন পকেট হাতালো, না কিচ্ছু নেই। ইসরাতের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে উঠল, আগামীকাল দেই? ইসরাত ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, এক্ষুনি চাই। দেনমোহর দিন নয়তো স্পর্শ করার অনুমতি দিব না। জাইন শ্বাস ফেল ইসরাতের পানে দৃষ্টি নিবদ্ধ করে বিরস কণ্ঠে বলল, দিচ্ছি দেনমোহর। ইসরাত ভুরু চেয়ে শুধালো, এখন টাকা কোথায় পাবেন আপনি? জাইন ইসরাতের দিকে তাকিয়ে তেসরা চোখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি তো এত ফতুর না, টাকা পাবো কোথায়? সঠিক কথা, সত্যি তো টাকা পাবো কোথা থেকে? জাইন গালে হাত দিয়ে মেকি ভাবনার ভান ধরল। ইসরাত জাইনের বাহুতে ঘুষি মেরে বলে উঠল, নাটক কম করুন। জাইন ইসরাতের হাতের মুঠো চেপে ধরতেই নাইটস্ট্যান্ডের দিকে তাকালো। ড্রয়ার খুলে টাকার চেক বের করে শুধালো, কত টাকা দেনমোহর আপনার? ইসরাত হিসাব করা শেষে বলে উঠল, এই ধরেন 10 লাখ। এর আগে বিয়ে করেছিলেন তখনের 10 লাখ, তাহলে এইভাবে 20 লাখ টাকা হয়। জাইন ইসরাতের উল্টাপাল্টা হিসাব দেখে বলে উঠল, এইভাবে ওইভাবে ধরে যত টাকা ততই বলুন। এইভাবে ধরে 20 লাখ, আপনি চাইলে 30-40 লাখ দেনমোহর দিতে পারেন। ইসরাতের শেষ কথা এমন কি বলল, জাইন তা সিরিয়াসভাবে নিল। মুখের কথা মাটিতে পড়ার পূর্বে তার পয়েন্ট কলম দিয়ে ছোট ছোট অক্ষরে টাকার অ্যামাউন্ট বসিয়ে দিল, 40 লক্ষ টাকা। নিজের সিগনেচার দেওয়া শেষে বাড়িয়ে দিল চেকখানা ইসরাতের দিকে, বলে উঠল, দেখে নিন অ্যামাউন্ট ঠিক আছে কিনা। জাইনের বাড়ানো হাত থেকে চেক হাতে নিতেই ইসরাতের চোখ দুটো রসগোল্লা নেই বড় বড় হয়ে গেল। বিমর্ত নেত্র চেক থেকে তুলে সামনের ব্যক্তির দিকে স্থির বিস্ময়পূর্বক কণ্ঠে জানতে চাইল, আপনি পাগল? 40 লক্ষ টাকা দিয়ে দিয়েছেন? জাইন অবাক স্বর, আপনি না বললেন 40 লক্ষ টাকা? তাহলে? জাইন কথা কেটে দিতেই ইসরাত বলল, তাই বলে 40 লক্ষ দিয়ে দিবেন? এসব ছাড়ুন, দেনমোহর আদায় করা শেষ হয়েছে, আসুন। ইসরাত ঠোঁট নাড়িয়ে দুপাশে শব্দ করার পূর্বেই জাইন ঝড়ের গতিতে চলে আসলো। আর কথা না, দেনমোহর আদায় করে ফেলা হয়েছে। পরের কয়েক সেকেন্ডের ঘোর কাটলো। জাইন ঘোর কেটে জাইন এক হাতে সুইচ টিপে বাতি অফ করলো, অন্য হাতে নিজের নতুন হবু বউকে টেনে নিল। ইসরাতের পিঠ ঠেলে দিয়ে তুলতুলে বিছানায় চোখ তুলে তাকাতে জানালার দিকে আসা পূর্ণিমার হলদে আলোয় চকচকিয়ে উঠল তার চোখ দুটো। সান্নিধ্যে থাকা জাইনের সাথে জাইন এক হাতে আজালা ইসরাতের গলা চেপে ধরে কপালে ঠোঁটের পরশ বলিয়ে দিল। মৃদু স্বরে কানের কাছে শুধালো, অস্বস্তি হচ্ছে?
জাইনের কথা শেষ হতে ইসরাতের ঠোঁটের দিকে আগাতে ইসরাত বাধা দিল। দ্বিধাযুক্ত নেত্রে জাইনের পানে বিশিষ্ট করে বলে উঠল, জাইন আমার ভয় লাগছে। জাইন হাসলো, বলল, ভয় পাচ্ছেন কেন? আমি আছি তো আপনার সাথে। ইসরাত দুপাশে মাথা নাড়ল, জাইনকে বোঝাতে বলল, আমি আপনাকেই ভয় পাচ্ছি। জাইনের শ্রবণে কতটুকু দুপতেই থমকালো, বিহুল কণ্ঠে শুধালো, কেন? আপনি আমায় ভয় পাচ্ছেন কেন ইসরাত? ইসরাত জাইনের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, আপনাকে দেখে আমার ভয় হচ্ছে। আমার সময় চাই। ইসরাতের ধারণা ছিল তার কথাটুকু শুনে জাইন দূরে সরে যাবে, রাগ করে চেঁচামেচি করবে। এমন অবস্থায় থাকলে যে কেউ করতো, কিন্তু তাকে অবাক করে দিয়ে যায় নমনীয় স্বরে রুমের চার দেওয়াল ঘুরে বেড়ায় পিরো দৃষ্টি দিয়ে। এটা বলতে তো ভয় পাচ্ছিলেন? ইসরাত দেখল গভীর শুভ্র চোখে হাসি তাকিয়ে, যার হাসিদা মুখে চোখে নিচে চামড়াটা কুচকিত হয়েছে। শুভ্র চেহারায় পুরুষালী গাল দুটো টকটকে হয়ে উঠেছে সময়ের ব্যবধানে। জাইন সময় নিয়ে হাসলো শব্দ তুলে। ধীরে ধীরে শব্দ কমে আসলে ঠোঁটের কোণ থেকে হাসি রেশ কমল না। শব্দ করে ইসরাতের গালে চুমু খেলো। ইসরাতের দেহ নিজের বুকে টেনে নিয়ে চুলের ভাঁজে খেলে গেল আর কয়েকটি চুমু। ইসরাত জাইনের বাহুবন্ধনীর ভেতর থেকে মাথা তুলে শুধালো, রাগ করেছেন? ইসরাতের প্রশ্নের বিপরীতে জাইন প্রশ্ন করলো, আপনার কি মনে হয়? ইসরাত সহজ কণ্ঠে বলে, আপাতত দৃষ্টিতে দেখতে গেলে মনে হয় রাগ করেননি, কিন্তু একটু ভেবে গিয়ে খোঁচালে হয়তোবা জানা যাবে রাগ করেছেন কিনা। ইসরাতের কথায় আবারও হাসলো জাইন। ইসরাত বিগলিত গলায় আবারও বলল, আপনার জায়গায় অন্য কেউ থাকলে রাগ করতো। জাইনেতে সামান্য নারাজ হলো, নিজের ভেতর নারাজি চেপে রেখেই বলে উঠল, আমার জায়গায় অন্য কেউ থাকলে বলতে কি বোঝাতে চাচ্ছেন আপনি? ইসরাত চোখা দৃষ্টিতে জাইনের দিকে নিবদ্ধ করে বলে, সামনে এই কথাটুকু পোড়াচ্ছেন। ব্রো, নট ব্যাড। পিনপত নীরবতা। গোল চক্রাকারে বসা পরপর চারটে মানুষের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে বদ্ধ কামরায়। মাঝখানে রাখা মোমের আলোয় দেখা গেল নুসরাতের এক হাতে নিচের গাল চেপে ধরে বসে আছে থ মেরে। ইরহাম, আহান, মোমো একইভাবে সবাই থমকালো, নয়নে নুসরাতের দিকে দৃষ্টিতে তাকিয়ে। সকলের মুখে অবলোকই লালিমা পরিলক্ষিত। কেউই আন্দাজ করেনি এমন কিছু হবে। হুট করে কি থেকে কি হয়ে গেল। নুসরাতকে গুনে গুনে গত 8 ঘন্টা যাবৎ গালে হাত দিয়ে বসে আছে। মুখের ভাবগতি স্বাভাবিক, কিন্তু এক জায়গায় কখন থেকে বসে থাকাটা অস্বাভাবিক ঠেকছে সকলের নিকট। দমটা হাওয়ায় জানালা বেয়ে রুমের ভেতর প্রবেশ করছে। নুসরাত নড়ে চড়ে উঠল। একই জায়গায় গটি ঘেরে বসে থাকায় সময় ছিল 30 মিনিট 48 সেকেন্ড। হঠাৎ করেই চোখ মুখ অন্ধকার করে স্পষ্ট করে আওড়ালো, এই খবিসারস চুমু খেয়ে নিয়েছে আমায়। শালা, লম্পট, বদমাশ, ইতর, অসভ্য, কুত্তা, পাঠা। ইরহাম নুসরাতের অস্পষ্ট স্বরে উচ্চারিত করা গালিগুলো খুব সহজেই বুঝে নিল। রুমের মেঝেতে রাখা মোমবাতি হাতে নিতে যাবে, তার পূর্বেই অন্য একটা হাত নিয়ে এসে মোমবাতি নিজের হাতে তুলে নিল। খোলা জানালার কপাট বেয়ে তখন সনসন বাতাস বইছে। রাতের অন্তিম প্রহরে ঠান্ডা হিমশীতল হাওয়া। পুরো রুম জুড়ে ব্ল্যাক রোমেট মিষ্টি গন্ধ ছড়িয়ে রয়েছে, সাথে পুরুষালী মাস্কি কুত্তারিস সুগন্ধ। বেসামাল বাতাসে প্রায় নিভুনি মোমের জ্যোতি। প্রকাণ্ড জুড়ে কোথাও একটা বাজ পড়ার সাথেই পুরো রুম যেন রক্তবর্ণের ন্যায় লাল হয়ে গেল। মোমো চিৎকার দিয়ে ওঠে, যাকে সামনে পেলে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল। আহার নিজের পাশে বসে ইরহামকে জড়িয়ে বিড়বিড় করলো, লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম। ঝনঝন শব্দ করে বৃষ্টি পড়ছে লাগাতার। বাহিরে প্রচণ্ড জোরের সাথে বাজ পড়ার শব্দ ভেসে আসছে। নুসরাতের কান দিয়ে বয়ে গেল পুরুষালী লুহুস্বর, জাস্ট একটা চুমু গালে খাওয়ায় আপনি গুনে গুনে 30 মিনিট 48 সেকেন্ডে নিশ্চুপ ছিলেন। তাহলে আমার উচিত নয় কি প্রতিদিন 24 ঘন্টায় 48টা করে চুমু খাওয়া? নুসরাত বিরক্তিতে ভুরু গোচকায়, হিসে বলে ওঠে, আর একটা চুমু খাওয়ার দান্দা করলে ঠোঁট কেটে দিব, নয়তো কামড়ে দিব। ও তাই নাকি? আরশ নুসরাতের দিকে কাঁধ বাঁকিয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো। নুসরাত গম্ভীর কণ্ঠের সাথেই বলে উঠল, জি হ্যাঁ তাই। আরশ গালে হাত রেখে ঈষৎ বাঁকা হাসলো, চোখ মুখ তখনও দুষ্টুমিতে খেলছে। নুসরাতের কথা বলা শেষ হতেই আলগোছে দ্বিতীয়বারের মতো গালে চুমু খেলো। স্বর্ণ পরে সরে আসতে নিবে মৃদু স্বরে নুসরাতের কানের নিকট নিজস্ব ভঙ্গিময় বলে ওঠে, তুমি কিছুই করতে পারবে না নুসরাত নাসির, তোমার ওপর আমার সব থেকে বেশি অধিকার। রিমান্ড দ্যাট ইউ আর মাই ওয়াইফ, লিগাল ওয়াইফ, আন্ডারস্ট্যান্ড?
রিসেপশনের আয়োজন, সকলেই ব্যস্ত। ডেকচির আওয়াজ ভেসে আসছে সৈয়দ বাড়ি থেকে। দূরে খালি প্লেট হাতে নাসির মঞ্জিলের সামনে পার্কিং করে রাখা গাড়িগুলো আজ সরানো হচ্ছে সেইখান থেকে। ইভেন্ট ম্যানেজমেন্টের লোকেরা রিসেপশন ভেন্যু সেট করেছে আর তদারকি করছে আরশ, ইরহাম, আহান, এমনকি বর নিজেও। কিছুক্ষণ পর পর শোনা যাচ্ছে নুসরাতের গলা ফাটানো চিৎকার। এভাবে না করে এইভাবে করুন বলে শাসাচ্ছে। অনেকক্ষণ চিৎকার করে যখন নিজে ইচ্ছে অনুসারে কাজ সম্পাদন করতে পারল না নুসরাত, তখন নিজের লোকটাকে নিয়ে নিচে নামিয়ে দিয়ে উঠে দাঁড়ালো মুয়ের ওপর। সুন্দর মতো কাঁচা ফুলগুলো ডাবল সাইডে স্টেপ দিয়ে আটকে দিচ্ছে। লাফিয়ে নিচে নেমে এলো, হাত ঝেড়ে বলে উঠলো, এভাবে লাগাতে হয় ফুল, বুঝছেন? নুসরাতের কথা শেষ করতে পারল না। তার সামনে দাঁড়ানো শটানদেহী আরশ ঝুঁকে আসলো, নিজের সুগভীর কণ্ঠস্বর বলে উঠল, না বুঝিনি, বুঝিয়ে বলুন প্লিজ। নুসরাত আরশের কথা কানে তুলল না, এক প্রকার দৌড়ে ওই স্থান থেকে পালালো। বিড়বিড় করলো এমনভাবে দূরে দাঁড়ানো ইভেন্ট ম্যানেজমেন্ট এর ম্যানেজার শুনে ফেললো তা বিড়বিড় বলা কথাগুলো। সে বলেছে, আরশ ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, এই ব্যাটা তো ইমরান হানসির পেছনে ফেলে দিয়েছে অসভ্যতায়। দিনটুকু কেটে গেল ব্যস্ততায়। সকালের পর আর নুসরাতের দেখা পেল না আরশ। তার থেকে লুকিয়ে চুরিয়ে থাকছে সে। সন্ধ্যার সময় থেকে শুরু হলো বাহির থেকে আনা বাবুর্চি রান্নার তোড়জোড়। কিছু মহিলাদের আনা হলো পেঁয়াজ, রসুন, আদা বাটার জন্য। বাড়ির মহিলা তো তখন হাতে হাতে লাগিয়ে কাজ করছে। রিসেপশনে শুরু হলো সন্ধ্যার আয়োজন শেষ হতেই। প্যাস্টেল ব্লু কালার গাউন পরিহিত ইসরাত যখন ভেন্যুতে গিয়ে আসা, তখন রং বেরঙের আলোয় যেন অপসরার মতোই সুন্দর লাগছিল। বংশীয় ঐতিহ্য গৌরব মানুষের ভেতরে এক আলাদা আলোকসজ্জা সৃষ্টি করেছে। জাইনের পরনে নতুন স্যুট, কোট, পুরুষালী চাপদারি, বিশিষ্ট মুখটা যেন ঐশ্বর্যই লাগছে। সুন্দর করে ব্রাইড গ্রুমকে ওয়েলকাম করা হলো ভেন্যুতে। বাফটে যেমন খাবার সাজানো হয় ঠিক তেমন এক সাইডে খাবার। দূর হতে তখনও বাতাসে ভেসে আসছে বিরিয়ানির খুশবু। অনুষ্ঠান যখন শুরু হলো তখন বাঁধল বিপত্তি। দেখা গেল টিস্যুর কমতি, সাথে বিদ্যুতের সমস্যার জন্য বারবার আলো জ্বলছে নিভছে। টিস্যু আনার জন্য নাজনীন বেগম পাঠালেন আহানকে। সৌরভী একবারিয়ে বলে উঠল, আমি নিয়ে আসছি। সকলের মাথা নড়িয়ে সায় দিল টিস্যু আনতে যাওয়ার জন্য। এর মধ্যে বিঘ্ন ঘটাতে নিজেই নিজাম শিকদার নাতনির চোখ রাঙালেন। দেওয়ার প্রচেষ্টা সৌরবিশ হিসেবে তোয়াক্কা না করে হেলে দুলে দ্রুত পায়ে অগ্রসর হলো নাসির মঞ্জিলের উদ্দেশ্যে। রাত 8টার দিকে বিদ্যুৎ সমস্যা দেখা দিয়েছে নাসির মঞ্জিলে। এত জ্বালাতন করছে কেন? আজ তার কারণ কেউই খুঁজে পেল না। নুসরাত মনে করলো মেন সুইচে কোনো সমস্যা দেখা দিয়েছে, তাই নিজেই মেন সুইচ চেক করতে লেগে পড়লো। ইরহাম নাসির মঞ্জিলে যাওয়ার কথা বললেও সে সাফ না করে দিল। সে যাবে না। কিন্তু নুসরাত জোরাজোরি করে হার মেনে যেতে বাধ্য হলো। তারপর শুনতে হলো নুসরাতের কান ঝাঁঝানো কথা, যা শালা মেন সুইচের সমস্যা দেখা দিচ্ছে, স্ক্রুড্রাইভার দিয়ে নিয়ে আয়, পরে প্রবলেম হয়ে যাবে। দেখি খুঁটিয়ে মেন সুইচে কী সমস্যা। ইরহাম নুসরাতকে বোঝাতে পারল না যে মেন সুইচে কোনো সমস্যা নেই, কিন্তু নুসরাত বুঝতে চায় না, কানে তুলল না সে কথা। যেতে বলেছি যা, মানে যাবি। ইরহাম নাকসিটকে নাসির মঞ্জিলের ভেতরে যেতে সতর্কপর্ণে আওড়ালো, পণ্ডিতি না করবি একদম। আমি না আসা পর্যন্ত পরে দেখা যাবে পুরো ভেন্যুর আলো চলে গেছে। নুসরাত অহংকার দেখিয়ে বলে, আমি একদম নেগলেক্ট করবি না ইরহাম, আমি সব পারি। এই নুসরাতের বাহাতের খেল কারেন্টের জিনিস ঠিক করা। বইন, একটা গাড়ি তোর চাকা তুই একটা খুলে ফেলাইছস, আর একটা গাড়ি জ্বালাই দিছস, আর নাটক করিস না। নুসরাত বিরক্ত হয়ে খ্যাক করে উঠল, বলল, জ্ঞান না ঝেড়ে স্ক্রুড্রাইভার নিয়ে আয়। ইরহাম যেতে যেতে আবারও সতর্কতা বাণী দিয়ে গেল, পণ্ডিতি করবি না বলে দিলাম। নুসরাত ইরহামের কথা শোনার পাত্রী। সে চোখে দৃষ্টি নামিয়ে মেন সুইচ লক্ষ্য করলো। অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করলো কোমরে হাত দিয়ে। ইরহাম অপেক্ষায় হাঁসফাঁস করলো, না আসলো ইরহামের মেসেজ দিল, রিপ্লেতে বলল, আসতেছি ভাই, পুরো বাড়ি অন্ধকার করে রাখা, আর ওই বুয়ারাও আসর জমাইছে বাড়ির বাইরে, এদের পাশ কাটিয়ে যেতেও সময় লাগছে। নুসরাত লিখলো, তুই ওদের সাথে ফ্লট শুরু করেছিস সেটা বল না। ইরহাম মোচড় মারার ইমার্জেন্সি পাঠালো। ইরহাম মুখ মোচড় মারার ইমোজি পাঠালো, টাইপিং করলো, তোর মতো পাইলি। এরপর আর নুসরাতের মেসেজ দেখলো না। মোবাইল সাইডে টিপে বন্ধ করে নিল। ফ্ল্যাশ লাইট চালিয়ে ড্রয়িং রুমে সুইচ টিপে লাইট জ্বালালো। ধীর পায়ে অগ্রসর হলো স্টেজের রুমে।
স্টোর রুমের ভেতরে পা রাখতে সৌরভীর সাথে চোখাচোখি হলো। কেউ কাউকে বিশেষভাবে পাত্তা না দিয়ে নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে উঠল। সৌরভী দু হাতে টিস্যু নিয়ে বাইরে অগ্রসর হলো সামনের দিকে। তখন পুরো স্টোর রুমটা সহ বাড়ি অন্ধকারে ডুবে গেল। হঠাৎ এমন আলো নিভে যাওয়ায় অবাক হলো। স্টোর রুমের অবস্থা খুবই খারাপ। অবস্থানরত সৌরভী। ইরাম দু হাতে চুলের মুঠি টেনে ধরে বিড়বিড় করে আমড়ালো, ও আল্লাহ, আমাকে ধৈর্য দাও। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দরজার সামনে ইরাম এগিয়ে যেতে দেখলো দরজার বাহির থেকে আটকানো। হালকা হাতে দরজায় চাপড় মেরে উঠল। সশরে চেঁচিয়ে উঠল, এই দরজা খোলো। বাইরে কে? ভেতরে আমি আছি। ইরহাম চিৎকারের আওয়াজ শুনে সৌরভীর পদক্ষেপ দ্রুত হলো। জিজ্ঞেস করলো বিরক্তি নিয়ে, হয়েছে কি তোমার, চেঁচাচ্ছ কেন? ইরহামের কুঞ্চিত করে রাখা চেহারার দিকে তাকিয়ে থমকে গেল সৌরভী। পুরুষালী গভীর মুখখানা অবলোকন করতে ঠোঁট দুটো থেমে গেল আপনা আপনি। ইরহামকে ধরে রাখা মোবাইলের ফ্ল্যাশ লাইট অনুসরণ করে সামনে তাকাতে সৌরভী নিজেও চিৎকার দিয়ে উঠল। অবাক সুরে শুধালো, দরজা বন্ধ করলো কে? মেয়েটার এমন প্রশ্নে ইরহাম নিজে নাক উঁচিয়ে দিয়ে নিল। তিক্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আমি করেছি বন্ধ? কিন্তু তুমি তো ভেতরে, বাহির থেকে বন্ধ কি করে হলো? সৌরভীর কথাটাই নিজেই জিভ কাটলো। মেঘি হাসি ঠোঁটে ঝুলিয়ে স্বাভাবিক হাসার চেষ্টা করলো, হলো না। ইরহাম দেখলো না এসব। একে তো রুমে ভ্যাপসা গন্ধ, সাথে গায়ে পরিহিত কাপড়ের জন্য তরতর করে ঘামছে। এই মুহূর্তে এই বদ্ধ রুম থেকে বের হওয়া তার মেন ফোকাস। মোবাইল সৌরভীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা নাও, দরজার দিকে ধরো। সৌরভীর হাতে মোবাইল ধরিয়ে দিয়ে নিচের বাহু দিয়ে ধাক্কা দিল দরজায়। ধাক্কায় দরজার সামান্য নড়ল না। সৌরভী নিচের গলা উঁচিয়ে চিল্লালো, ওই পাশে কেউ আছেন? আমরা ভেতরে আটকে গেছি, প্লিজ দরজা খুলুন। ইরহাম কড়মড় করে বলে উঠল, চুপ, একদম চুপ। চেঁচাচ্ছ কেন? সৌরভী অবাক কণ্ঠে বলে, তো চেঁচাবো না, না হলে বের হবো কিভাবে? হ্যাঁ, তোমার তো দাদি আম্মা বাহিরে বসে আছে, উল্টাপাল্টা বলবে না, তার ঠিক আছে? ইরহামের কথার ভাবার্থ বুঝে সৌরভী তখন জিভায় কামড় কাটলো, মাথা নাড়লো উপর নিচ। সে বুঝতে বলল, জিজ্ঞেস করলো, এখন কি করব তাহলে? এখান থেকে বের হওয়ার উপায়? নুসরাতকে কল দাও, বলো এসে দরজা খুলে দিতে। ইরহামের কথা শেষ হতেই সৌরভী মোবাইল অন করে। ফোন দিতে যাবে, স্ক্রিনে গ্রিন লাইট এসে মোবাইল ফোন বন্ধ হয়ে গেল। ইরহাম বন্ধ দরজায় ধাক্কা দিয়ে বিড়বিড় করলো, টুটিদের সব বিপদ আজই হওয়ার ছিল। অন্ধকার ভেনুতে চাপা হই হুল্লোড়, চারদিকে মানুষের কথা, চাপা গুঞ্জন। নাসির সাহেব জেনারেটর চালু করার কথা বলতে একজন বলে ওঠে, মেন সুইচ কেউ বন্ধ করে দিয়েছে চাচা। গলাটা আরমান শিকদারের। মাহাদি নিজের মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতেই সাহেদ সাহেব এসে তার পাশে দাঁড়ালেন। কারোর সংস্পর্শে নিজেকে উপলব্ধি করতেই ঘাড় বাঁকালো মাহাদি। বাবাকে পাশে দাঁড়াতে দেখে মৃদু হাসার প্রচেষ্টা। পরপর আবারও বাবার হাত পিঠে অনুভূতি করতে ভুরু চেয়ে শুধালো, কি হয়েছে পাপ্পা? সাহেদ সাহেব চোখ নমনীয় থাকলে কণ্ঠস্বর রুক্ষতা। নিজের বাড়িতে যাবে না? মাহাদি আমতামতা করে বলল, হ্যাঁ যাব তো, কবে? পরপর কঠিন স্বরে ছেলেকে শুধালেন সাহেদ সাহেব। পিঠে হাতের এখনো স্নেহের হাত। মাহাদি মাথা নাড়িয়ে সামান্য ঝুঁকিয়ে স্নেহ গভীরতা বজায় রাখে। অস্পষ্ট স্বরে উচ্চারণ করে, শীঘ্রই। মাহাদির কথা শেষ হতেই আবারও জিজ্ঞেস করলেন, শীঘ্রই কবে? এই বাড়িতে ঘাঁটি গেড়েছ নাকি? গত মাসখানেক এখানে থেকেছ, এখন শেষ হয়নি? নাকি এই বাড়ির কোনো মেয়েকে বিয়ে টিয়ে করে ঘর জামাই হওয়ার ইচ্ছা পোষণ করেছ? মাহাদির এহেন বাবার রসিকতায় হক চকালো। লজ্জা পেয়ে বাবার কথায় বিপরীতে মৃদু হাসলো। উত্তর দিল, যাবো তো বলছি। ভদ্রলোক আর মাহাদিকে কথা শেষ করতে দিলেন না। অনিকা এসে দাঁড়ালো তাদের পাশে। দুহাত বাবার গলা জড়িয়ে বাবার কথায় ঘি ঢালতে ঢালতে বলল, মোমো মেয়েটার সাথে বিয়ে দিতে পারো। মেয়েটাকে ভীষণ ভদ্র দেখতে মনে হয়, দেখতেও কেমন নাদোষ নদোষ। আমি তো কয়েকবার দেখলাম। উন্দা বিড়ালের মতো মাহাদিকে আড়ে আড়ে দেখে মেয়েটা। কথা শেষে শুভ্র গায়ে রমণী হেসে উঠল ঠোঁট চেপে। মাহাদি চোখ রাঙালো, শক্ত কণ্ঠে বোনের নাম উচ্চারণ করলো, অনিকা। মাহাদিকে রাগ করতে দেখে সাহেদ সাহেব হেসে উঠলেন। দু হাতে টিপকানি কেটে শুধালো, এইবারই জামাই হওয়ার ইচ্ছে আছে নাকি মাহাদি? সাহেদ সাহেব ঈর্ষদ ভুরু নাচিয়ে ছেলের কাছে বললেন, বয়স তো অনেক হয়েছে, কথা বলবো নাকি হেলাল সাহেবের সাথে? তোমাকে কি ওর ভাগ্নি দিবে? মাহাদি জোরালো শব্দে কিছু বলতে নিবে, অনিকা কেটে দিয়ে বলে ওঠে, কেন ড্যাড? কিছুই বলতে পারছে না লজ্জায়। মাহাদি নিজেও তো চায় মেয়েটাকে বিয়ে করতে। বিশেষ প্রয়োজন ছাড়া স্টোর রুমে প্রবেশ করে না নাসির মঞ্জিলে থাকা কোনো সদস্যই। তাই এই রুমের জানালাও সচরাচর খোলা হয় না, সবাই বন্ধ, পরিত্যক্ত। বন্ধ কপাটের আড়ালে থাকা ঠেসে রাখা জিনিসের ভারে
হাঁটার পথটুকু যেন ভীষণ সংকীর্ণ, ভ্যাপসা গন্ধে রুমটায় টিকে থাকা মুশকিল। ইরহাম রুমাল মুখে চাপার জন্য বের করতেই কিন্তু গুটি কয়েক অন্ধকারের প্রভাবে হাত ফসকে মেঝেতে পড়ে গেল। তা কবে এতক্ষণ ধরে পেটে ঠেলে বমির উদ্গেপ হচ্ছে, যে কোনো সময় বমি হবে হবে ভাব। এতক্ষণ ফ্ল্যাশ লাইটের আলোয় যতটুকু অন্ধকার নিভেছিল তার তুলনায় অনেক গুণ আধারে ডুবে গেছে রুমটা। মাকড়সার সাদা বুনো জাল সেটে দেওয়া আছে দেওয়ালে, ভেতরে বাহিরে থেকে নিস্তবতা জুড়ে রয়েছে। পেঁয়াজ রসুন আর রুমের মেঝেতে ছিটিয়ে রাখা তেলাপোকার হাঁটছে, মরমরে শব্দ হচ্ছে। আকস্মিক অন্ধকার গায়ে ধাক্কা দিল দুজন অজান্তে, একসাথে চিৎকার দিয়ে ছিটকে সরে গেল তারা। মেয়েলি গলার আর্তনাদ ভেসে বেড়ালো কামরায়। সমস্যা কি তোমার ইরহাম? দরজায় ধাক্কা না দিয়ে আমাকে ধাক্কা দিচ্ছ কেন? তাছাড়া এতক্ষণ যাবৎ সামান্য দরজাটুকু তুমি ভাঙতে পারলে না? সৌরভের কথা ইরহামের শ্রবণ ইন্দ্রিয়ে প্রবেশ করলো, যেন ধাক্কা মারা আর দরজা ভেঙে ফেলা এক নাকি। ইরহামের বিরক্ত করা কণ্ঠে কিছুটা দমে গেল সৌরভী। এক হাতে নাকে ওড়না চেপে ধরে মনে মনে হলো ওড়না গায়ে থেকে খসে কোথাও পড়ে গিয়েছে। আলোবিহীন রুমে আশপাশ ঘুরলো, কিছু বুঝতে পারলো না ওড়না কোথায়। হঠাৎ পায়ের ওপর দিয়ে শিরশির করে কিছু একটা বয়ে যাওয়ার অনুভূতি হলো। শিরধারা বেয়ে শিশির করে বয়ে গেল শীতল বাতাস। শুভ্র বর্ণের মুখটা পাংশুটে বর্ণ ধারণ করেছে নিমিষেই। না চাইতে বদ্ধ কামরায় সাপের ভয়ে বিকট চিৎকারে ঢলে পড়লো মেঝেতে। গাটুকু মেঝেতে স্পর্শ করতেই উচালো শব্দ হলো। ইরহাম দরজা ধাক্কা দিচ্ছিল বাহুর সাহায্যেই। অন্ধকারের কবে মেয়েটা তার পাশ থেকে সরে গেছে টের পায়নি সে। যখন আত্মচিৎকারের শব্দ কানে ভেসে পড়ল তখন আর দেরি করেনি। স্টোররুমের মৃদু আলোয় বাল্ব জ্বেলে উঠেছে, সাথে সাথে আলোকিত হয়েছে রুমটা। বাইরে থেকে দরজা খোলার মর্মরের শব্দ। চোখ খুলে দরজার ওপাশে তাকালো। ইরহাম চোখাচোখি হলো কয়েকজন মহিলার সাথে, যারা দরজার কপাট খুলে দিয়েছে, আর একই সাথে তাদের সন্দেহহীন নজর ছেলে মেয়ে দুটো দিকে নিবষ্ট। কুমার কুমারী ছেলে মেয়ে একই রুমে বদ্ধ অবস্থায় পড়েছিল। তারা কি স্বাভাবিকভাবে মানতে পারবে নাকি? মনে করলো ছেলেটা মেয়েটার সাথে জবরদস্তি করে খারাপ কিছু করার চেষ্টা করেছে। মেয়েটা হয়তো নিজের ইজ্জত বাঁচাতে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। আকরিক অর্থে ইরহামের কাপড় ঠিক থাকলেও মেঝেতে পড়ে থাকা জ্ঞানহীন সৌরভীর গায়ে জড়িয়ে থাকা কাপড় ঠিক নেই। ওড়না খসে আছে এক পাশে, তো অন্য পাশে নারী শরীর, বড় গলায় কাপড়, হাওয়ায় যেন বিভর্ষ লাগছে। একটু অংশ দেখাও যাচ্ছে শরীরের। ইরহাম যতক্ষণে বুঝলো ঘটনা খারাপ দিকে ঘটাচ্ছে, এরা স্বাভাবিক একটা ঘটনাকে বিপত্তিক রূপ দিতে চলেছে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চারপাশে হই হুল্লোড় বেঁধে গেল সেকেন্ডেই। চোখের পলক ফেলার আগেই পরিবর্তিত ঘটনা ঘটলো। ইরহাম নিজেই সাফাইটুকু গাইতে পারলো না, বলতে পারলো না এখানে খারাপ কিছু ঘটেনি, সব স্বাভাবিক। বাতাসের গতিতে উড়ন্ত খবরগুলি পৌঁছে গেল সৈয়দ বাড়ির কর্তা ও নিজাম শিকদারের কানে। অবিশ্বাস্য নয়নে দুজনে এক পলক তাকিয়ে ভুরু দুটো কুচকিয়ে দ্রুত পায়ে রিসিপশন ভেন্যু ফেলে নাসির মঞ্জিলে ছুটে। তাদের পিছু পিছু ছুটলো পুরো পরিবারের মানুষ। শুধু অজ্ঞাত থাকলো এই বিষয় দুটো মানুষ, যারা এই মুহূর্তে নিজেদের তুমুল ঝগড়ায় ব্যস্ত, নিজ নিজ কথার বাণী একে অপরকে ঝাঁঝানো বিপ্ত রষ্ট। নুসরাতকে মেনসুইজের সামনে দাঁড়িয়ে টানি হিসড়া করছে আরশ। অপকৃত স্থিত ন্যায় খিচিয়ে উঠল পেছন থেকে। গলার আওয়াজ ধারালো করে প্রশ্ন ছুড়ল, এখানে কি করছো তুমি? মেনসুইজের কাছে কি কাজ তোমার? নুসরাত নিজের মেলি কপালে ভাঁজ ফেলে বলল, মেনসুইজের সমস্যা দেখা দিয়েছে, তাই আমি ঠিক করছিলাম। হ্যাঁ, ঠিক করার ধরন তো দেখছি, দেখে বোঝা যাচ্ছে এখন ঠিক করা হচ্ছে নাকি কুস্তিগিরি। নুসরাত ভুরু উঁচিয়ে শুধু অপমান করছেন? আরশ দম্ভিকতার সহিত বলে, আমার এত সাহস আছে যে আপনাকে অপমান করব? আরশের কথায় নুসরাত আবারও নাক ফুলালো, হাত দুটো বুকে বেঁধে শুধালো, কি চাই? আরশ বিড়বিড় করে আওড়ালো, তোমাকে। নুসরাতের নাক পর্যন্ত কথাটুকু পৌঁছালো না, খ্যাক খ্যাক করে জানতে চাইলো, কি? কিছু না। আরশ নুসরাতের মেন সুইচের সামনে থেকে সরিয়ে ফ্ল্যাশ লাইট তুলে ধরে সেখানে, ক্ষীণ চোখে পর্যবেক্ষণ করে সুইচ টিপে দিল, আর তাতে আবারও চারদিকে ঝকঝকে আলোয় ভরে উঠল। শুধালো, কোনো অশিক্ষিত মেন সুইচ বন্ধ করেছে? নুসরাত চোখ পাকিয়ে চেঁচিয়ে উঠল, একদম অশিক্ষিত বলবেন না তো। অশিক্ষিতকে অশিক্ষিত বলবো না, শিক্ষিত বলবো। একটা মানুষের মাথায় কতটা মোটা হলে রিসেপশন অনুষ্ঠানের মধ্যে মেন সুইচ অফ করে দেয়?
নুসরাত হাত তুলে তেড়ে আসলো আরশের দিকে, কর্মর করে বলল, অশিক্ষিত হবে আপনার শ্বশুর। আমার শ্বশুর মশাই তো তোমার বাপ। নুসরাত থমথম খেয়ে গেল, জিভ কেটে বলে উঠল, নিজেকে অশিক্ষিত আর অন্যকে নিজে অশিক্ষিত আর অন্যকে অশিক্ষিত বলেন? আরশ কপালে ভাঁজ ফেলে শুধালো, তুমি এত চেয়েছো কেন? আমি তো তোমাকে অশিক্ষিত বলিনি। যে মেন সুইচ অফ করেছে তাকে আমি অশিক্ষিত বলেছি। আরশ নিজের কপালে ভাঁজ ফেলে শুধালো, তুমি এমন চেপ্তাছো কেন বলো তো? নুসরাত নিজেও কণ্ঠে দৃঢ়তা বজায় রেখে বলে উঠল, যে কেউ কাউকে আপনি অশিক্ষিত বলবেন, আপনার এত সাহস কে দিয়েছে? আরশ ভুরু উঁচিয়ে বিদ্রুপ করলো নুসরাতকে, নিষ্পলকে বলাই বলল। মেলি নেত্রে স্থির করে হিসিয়ে জানতে চাইলো, তোমার এত ধরছে কেন? ওই অশিক্ষিতটা তো তুমি না। নুসরাত রাগে ফুসফুস করলো, দু হাতে আরশের গলা চেপে ধরার জন্য পা বাড়াতেই বলে উঠল, হ্যাঁ আমি বন্ধ করেছি তো কি হয়েছে? আরশ গ্রাব্য ধরে বাঁধালো। নুসরাতকে দিয়ে গ্রীবাবাকে সামান্য ঝুঁকে সে শুধায়, হোয়াট আ কনসিডেন্স! তার মানে ওই অশিক্ষিতটা তুমি? নুসরাত আরশকে বারবার অশিক্ষিত বলা কথাটাই ক্ষেপে সারের মতো হিসিয়ে উঠল। দুহাত তুলে থাপা মারার জন্য তেড়ে আসে আরশের দিকে। দুজনের ভেতরে তিল পরিমাণ দূরত্ব মিটিয়ে চিৎকার করে বলে, আমি অশিক্ষিত না। পরপর বিড়বিড় করে আরশকে শোনার মতোই বলল, তুই নিজে অশিক্ষিত, গাধা একটা, পাঠাগোতাকার। আমাকে বলিস আবার অশিক্ষিত? নিজে ঠিক মতো স্বরবর্ণ পারিস না? আরশ নুসরাতের বানান ধরে ধরে বলল, কথাগুলো বোঝালো না। অবাক নেত্র বিশিষ্ট করে শুধালো, কি বললে তুমি? এভাবে বলছো কেন? স্পিকার ইন বাংলি, ইন আন আমেরিকান অ্যাসেন্ট অর ইন দ্য ব্রিটিশ অ্যাসেন্ট। নুসরাত আরশের বলা কথা কানে তুলল না, খুশিতে গদগদ হয়ে উঠল যখন সত্যি সত্যি দেখলো আরশ স্বরবর্ণ পারে না। বাংলা সিনেমার মতো করে তার মনে মৃদু স্বরে গান বাজলো, দোলা দিয়ে গেল হৃদয়ে। সামনে দাঁড়ানো স্তম্ভিক আরশের ভালো করে বাজানোর জন্য একেবারে একই পন্থা অবলম্বন করলো। তোর ওই অশিক্ষিতর অ আ ক খ পারিস না, মূর্খ। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখার বয়সে প্রেম করলে তো এসব হবে, খাইসটা একটা। নুসরাতের কথাগুলো বানান করতে করতে শেষ করলো। সামনে দাঁড়ানো আরশ নুসরাতের কথার কিছুই বোধগম্য হলো না। সে বলল, স্পষ্ট শুদ্ধ বাংলায় বলো। আসছে আমার নবাবজাদা, উনার জন্য বাংলায় বলবো কি না হিন্দিতে বলবো সেটা আমার ব্যাপার। এই ভাষায় আমি কথা বলবো, আপনি না বুঝলে আমার কিছু করার নেই। আরশ চেঁচালো, নুসরাত তুমি ভালো কিছু বলতে পারো না আমি জানি, তো জানলে কি হবে, আমি বলবো না। আরশ খাপা সারের মতো এগিয়ে আসে নুসরাতের দুহাতের বাহু চেপে ধরে, শক্ত কণ্ঠে বলল, বাংলায় বলো। অশিক্ষিত, শিখিসনি কেন বাংলা? পারবো না বাংলা বলতে। আরশ রাগে চোখ তুলে অন্ধকার দেখালো, কটমটিয়ে বলল, তুমি কি মনে করো আমি বাংলা উচ্চারণ করতে পারি না? আমি সব জানি। নুসরাত ভোর উঁচিয়ে বাহাবা দিল, আবারও বানান করে বলল, ভালো, খুব ভালো, চেঙ্গাইজ খানের বাচ্চা। অশিক্ষিত কোথাকার, তুই স্বরবর্ণ পারিস না। আমি কি করব? আজ থেকে তোকে এইভাবেই কথা বলবো, তাহলে আর তুই কিছুই বুঝবি না। নুসরাত কথা শেষ করেই গদগদ হয়ে উঠল, নিজেকে বাহবা দিল কিভাবে এই বেটাকে জব্দ করেছে। আরশ বিদ্রুপ করে নিজের মনে ভিড় করলো, শিখিসনি কেন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ? এবার বোঝ বেটা। নুসরাত আর আরশের ঝগড়ার ভেতরে দূর থেকে দৌড়ে আসলো আহান, চিৎকারের আওয়াজ অনেক জোরালো, বারবার উচ্চারণ করছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। নুসরাত ঘাড় বাঁকিয়ে ওদিকে তাকাতেই দেখলো আরশ নুসরাতের দুবাহু ছেড়ে দিল, কটমট করে নুসরাতকে না বোঝার মতো করে আওড়ালো, ফ্যান ফান কুলো নুসরাত নাসির, যার অর্থ ফাক ইউ নুসরাত নাসির। নুসরাত চোখা দৃষ্টিতে তাকালো, প্রশ্নতিক কণ্ঠে শুধালো, আপনি আমায় গালি দিয়েছেন? কি বলেছেন আপনি? সাহস কোথায় পাইলেন এভাবে গালি দেওয়ার? আরশ ভাব নিয়ে আড়াআড়ি বুকে হাত বেঁধে নিল। নুসরাত দুহাতে পেঁচিয়ে দাঁড়ানো আরশকে টেনে নিজের দিকে ফিরিয়ে বলল, কি বলেছেন? কোন ভাষায় বলেছেন? সাহস থাকলে শুদ্ধ বাংলায় এভাবেই বলুন। আরশ ঠোঁট চেয়ে বিদ্রুপ করে হাসলো, বলল, আমার সাহস কতটুকু আন্দাজ নেই তোমার মিসেস আরশ, তো বলুন, শুদ্ধ বাংলায় বলুন। আরশ হাসলো, নিজের দিকে ঝুঁকে এসে অ্যাডোপ্রয়েন্ট হয়ে নিজের মুখে কথা শোনার জন্য। তাহলে তোমার সন্তুষ্টির জন্য বলেই দিই। আরশ ভুরু নাচালো,
নুসরাত আগ্রহ প্রকাশ করতে বাতাসে ভেসে আসলো গম্ভীর স্বর, ফাক ইউ নুসরাত নাসির। আরও শেষ করতে নুসরাত নিজের সামনে জোরে করে উঠল, ফাক ইউ টু। আরস কিছু বলবে, আহান দুহাতে ঠেলে দূরে সরিয়ে দিল। দুজনে ঝগড়ায় বাধা দিয়ে বলে উঠল, আপু সর্বনাশ হয়ে গেছে। আহান জিরিয়ে নিল সামান্য কথাটুকু বলতে, হাঁপিয়ে উঠেছে এইটুকু দৌড়ে আসতে গিয়েই। নুসরাত চোখাচোখে চেয়ে শুধালো, সর্বনাশ কি সর্বনাশ? আরস নিজেও আহানের দিকে তাকিয়ে বলে উঠেছে, প্রশ্নের উত্তর কি? সে আশায় তাকিয়ে আছে আহান জোরে জোরে শ্বাস ফেলল, বুকের কম্পনে স্বাস্থ্য বিশিষ্ট শরীর নড়ছে। দুজনেই অবাক চোখে অবাকরত বাড়িয়ে দিয়ে আহানের স্বরে শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করে। ইরহাম ভাই আর সৌরভী আপু গড। নুসরাত আরস দুজনেই ছিটকে সরে গেল। একসাথে কান ফাটানো শব্দে দুজনেই চেঁচিয়ে উঠল, কি?